আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, 24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন শতাধিক আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি। 100-র বেশি এমপি রয়েছেন, অনেক মন্ত্রী রয়েছেন কারাগারে, এবং তাদের বেশিরভাগেরই তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোর তদন্ত প্রক্রিয়ায় শেষ হয়নি। পুলিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দাখিল করা হয়নি। অথচ মানে নিয়ম সেটা হচ্ছে যে যেগুলো জামিনযোগ্য মামলা, সেই মামলায় মানে বিনা দোষে মানে শুধুমাত্র অপরাধের অভিযোগের ভিত্তিতে কাউকে দীর্ঘদিন জেলে আটকে রাখা উচিত না। তাদেরকে জামিন দিয়ে আইনি লড়াই করতে দেয়া উচিত। তারা যখন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ পর্যন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না, তাহলে বলাই যায় যে তারা বিনা দোষেই কারাগারে অবস্থান করছেন। কিন্তু সাধারণ যে আইন, সেই আইন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিংবা সরকার প্রযোজ্য হিসেবে ধরে নেবে? এই প্রশ্নটাই মুখ্য প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হচ্ছে সরকার সাধারণ আইন এবং সাধারণ আইনের যে ঘটনাগুলো ঘটে, সাধারণত আসামিদের জামিন দেয়া, তাদেরকে মুক্তভাবে আইনি লড়াই লড়তে দেওয়ার ক্ষমতা দেয়া, এই ব্যাপারগুলো যেগুলো ঘটে সেগুলো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে না। এক ধরনের বলা যায় যে আইনের ব্যত্যয়ই ঘটছে। এই কথাটা বললে আবার যে কথাটা আসবে সেটা হচ্ছে যে তারা এত বড় অপরাধের অভিযুক্ত, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে পারে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে পারে, এই ভয়েই তাদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই আটকে রাখাটা, বিনা বিচারে আটকে রাখাটা কতটা সমীচীন, সেই প্রশ্নটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও উঠেছে। এবং সেটা ওঠার ফলে আওয়ামী লীগের অন্তত 2 জন মন্ত্রী এবং 1 জন মন্ত্রী সমমর্যাদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা 3 জন আদালতে জামিন চেয়েছেন এবং আদালতও সেই ব্যাপারে এক ধরনের পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি আমরা এই ঘটনা সামনে দেখতে পাবো যে খুব শীঘ্রই আওয়ামী লীগের অন্তত 3 জন মন্ত্রী কিংবা মন্ত্রী সমপর্যাদার ব্যক্তি তারা জামিন পাওয়ার ঘটনা ঘটছে আদালতে? সেরকম দৃশ্য দেখলে কি আমরা অবাক হব? কিংবা আদালত থেকে যে খবরটা আসলো, সেই খবরটা এক ধরনের ওই লোক দেখানো বক্তব্যের মতোই ভাববো যে আদতে সেরকম কিছু ঘটবে না, তাদেরকে জামিন দেয়া হবে না। চলুন, আদালতে কি ঘটনা ঘটলো, আওয়ামী লীগের 3 মন্ত্রী জামিন চাইলেন, তার প্রেক্ষিতে আদালত কি বলছে, জামিন দেওয়ার সম্ভাবনা তৈরি হলো কি না, জামিন হয়ে গেলে আরও আওয়ামী লীগের নেতাদের জামিনের ঘটনা দেখব কি না, যে মুহূর্তে অনেকেরই জামিন চেয়ে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, 2 জন বাম নেতা ইনু এবং মেনন, তাদের ব্যাপারে কিন্তু সোচ্চার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। চলুন একটু আলোচনা করে দেখি কোন 3 নেতা জামিন চাইলেন এবং তাদের জামিন পাওয়ার সম্ভাবনা কতটুকু। বলছিলাম, 24-এর সরকার পতনের পরে দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যে মামলা, যে অভিযোগ, সেই মামলা অভিযোগের পুলিশি যে তদন্ত প্রতিবেদন কিংবা চার্জশিট জমা দেয়া হয়নি। যার ফলেই যে কেউ তো দাবি করতেই পারে যে আপনি তদন্তই করছেন না, চার্জশিটই দিচ্ছেন না, অযথা আমাকে জেলে রাখছেন কেন? এবং সেই বক্তব্য দিয়েই আওয়ামী লীগের 3 জন মন্ত্রী এবং মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি জামিন চেয়েছেন। তারা হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যিনি মোহনা টেলিভিশনের মালিক, এবং সাবেক তৌফিক এলাহি, বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই 3 জন জামিন চেয়েছেন আদালতে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে 1.5 বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক, দীপুমণি, কামাল। এর মাঝে আমরা গতকালকে আদালতে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। দীপুমণির অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত স্বামী
তিনি হুইল চেয়ারে বসে, মানে তিনি তো নিজে নড়তেই পারেন না, তাকে হুইল চেয়ারও উঁচা করে নিয়ে যেতে হয়, সেরকম একটা অবস্থা, মুমূর্ষ রোগী তিনি আদালতে গিয়েছিলেন দীপুমণির সঙ্গে দেখা করতে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইমোশন ক্রিয়েট করেছে। কি বলা হচ্ছে এই খবরে? বলা হচ্ছে যে 1.5 বছর হতে চললেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে জামিন চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 3 আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। মানে কতটুকু অগ্রগতি হলো সেই প্রতিবেদনটা অন্তত দাখিল করতে বলেছেন। পাশাপাশি ট্রাইব্যুনাল বলেছেন, অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পর তাদের জামিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন আদালত। তার মানে আদালত একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে জামিনের ব্যাপারটা দেখা হবে। এর আগে আমরা দীর্ঘ সময় ধরে প্রফেসর ইউনূসের 1.5 বছরে দেখেছি যে কোনো ধরনের জামিনের আবেদন, শুনানি, এই ধরনের কোনো বক্তব্য তো শোনাই হয়নি। আবার আত্মপক্ষ সমর্থন করে কেউ যদি বক্তব্য দিতে চেয়েছেন, যেমন হাসানুল হক ইনুর ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে চেয়েছেন, কিন্তু তার বক্তব্য, লিখিত বক্তব্য গ্রহণই করা হয়নি। সেখানে এই প্রশ্ন উঠেছে যে সেখানে আদতে বিচারের বাণী নিভৃতে কাঁদছে কিনা, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, একপাক্ষিক বিচার হচ্ছে কিনা, এটা বিচারের নামে মিডিয়া ট্রায়াল হচ্ছে কিনা, যেখানে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হচ্ছে না। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 26 জুলাই প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। তাও অনেক টাইম দিয়েছে। 26 জুলাই মানে এখনও প্রায় 3 মাসের বেশি সময় পুলিশকে দেয়া হয়েছে যে মানে প্রতিবেদনের অগ্রগতি, তদন্ত প্রতিবেদনের অগ্রগতি কি সেটা জানানোর জন্য। এটাও একটা মোটামুটি কেউ ভাবতে পারেন যে এটাও একটা হাস্যকর ব্যাপার হবে যে পুলিশকে আরও 3 মাসের সুযোগ দিয়েছেন, তারপরে 3 মাস পরে এই আসামিরা আবার কি বলবেন, আবার আদালত কি বলবে, আবারও পুলিশকে সময় দেওয়া হবে কিনা, এভাবেই কাটবে কিনা, এই প্রশ্নগুলো আসবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ASM শামসুজ্জামান চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেয়া হয়। এখন দেখার বিষয় যে প্রতিবেদনটা অনেক বড় প্রতিবেদন পড়ার তো দরকার নেই। এখন দেখার বিষয় যে আসামি এবং আসামি পক্ষের আইনজীবীদের যে বক্তব্য যে 1.5 বছরেরও বেশি সময় ধরে পুলিশ যে তদন্ত প্রতিবেদনই দিতে পারছে না, চার্জশিটই দিতে পারছে না, সেই মামলায় কেন আসামি জামিন পাবেন না। আদালতের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়ার মতো বক্তব্য শোনা গেছে যে পুলিশের এই তদন্ত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার পরে আদালত তাদের জামিনের ব্যাপারটা খুবই মানে গুরুত্ব সহকারে দেখবেন। কি হতে চলেছে 26শে জুলাই যখন পুলিশ প্রতিবেদন দেবে তদন্তের অগ্রগতি সম্পর্কে, তখন কি পুলিশ বলবে যে আমাদেরকে আরও 1 বছর সময় দেওয়া হোক, ততদিন পর্যন্ত এই আসামিদের জামিন দেওয়া যাবে না, কারণ তাদের জামিন দিলে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করবে, সুতরাং আদালত আর তাদের জামিনই দেবেন না? নাকি কোনো দিক থেকে কোনো সিগন্যাল তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত মানে কম বিতর্কিত কিংবা কম অপরাধ করেছেন এরকম নেতা বাছাই করে তাদেরকে জামিন দেওয়ার ঘটনা ঘটবে এবং তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ড চালাতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সেই কাজগুলোর একটা আগাম আভাস কি আমরা পাচ্ছি? সম্মানিত দর্শক, বর্তমান সরকারের অতি গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি নিয়ে আলোচনা করব। একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, আরেকজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন। তাদেরকে নিয়ে আলোচনা করা এই মুহূর্তে রাজনীতির একজন ছাত্র হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা দেখবেন আমার এই অনুষ্ঠানটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতিতে গেম মেকার, কিং মেকার বা সারা জীবন রাজনীতি করার পরেও কপালে আলু ভর্তা জুটে না,
আর কোনো অবস্থাতে জীবনে কোনোদিন দল না করে, কোনো কিছু না করে একেবারে হঠাৎ করে এসে মন্ত্রী হওয়া, বড় পদ-পদবি পাওয়া, রাষ্ট্রের বড় পদ-পদবি দখল করা, এই জিনিসগুলো যদি 90% হয়, এই সুবিধাগুলো যারা 90% ক্ষেত্রে যারা পায়, তারা কেন পায়? এই দুজনের যে উত্থান, এই দুজনের যে সফলতা, এই দুজনের যে গুরুত্ব এই মুহূর্তে, এটা বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। আর অন্যদিকে একজন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সানাউল হক নিরু, কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এরপরে আরও যারা আছেন বিএনপির গুরুত্বপূর্ণ, গয়েশ্বর চন্দ্র রায়, যারা এই দলটির জন্য জীবন জার করে দিয়েছে, আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, অনেকের নাম বলা যাবে। তারপর উত্তরবঙ্গে যদি ধরেন রুহুল কুদ্দুস, দুলু, এই সমস্ত যারা দলের জন্য আসলে জীবন সব কিছু শেষ করে দিয়েছেন, জয়নাল আবেদিন ফারুক, কার নাম বলবো, কাকে বাদ দেবো বলেন? তো তারা দেখা গেল যে দল যখন ক্ষমতায় এলো, এরা মানে না ঘরকা না ঘটকা, না বাইরে যেতে পারবে না ভিতরে যেতে পারবে, কিন্তু মূল যে চাবিকাঠি এই দলের, এখন মূল চাবিকাঠি ধরেন আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রীর এপিএস, মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তারপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অর্থাৎ লন্ডনে যারা যারা ছিলেন তারা, এবং তাদের সঙ্গে সঙ্গে যারা ধরেন খুব বন্ধুত্ব ছিল যাদের সঙ্গে, এই লন্ডন গ্রুপের বন্ধুত্ব সম্পর্ক ছিল, তারা অথবা এই লন্ডন গ্রুপের লোকদেরকে সামহাও কেউ একটা ম্যানেজ করতে পেরেছে যে কোনো একটা জায়গাতে। আগে হয়তো 11 সময় তারেক রহমানের বিরুদ্ধে কাজ করেছে, বেগম জিয়ার বিরুদ্ধে কাজ করেছে, দলের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু এই সময়টাতে অনেকের দেখবেন তকদির খুলে গেছে, সামহাও দে কুড ম্যানেজ। এই ম্যানেজের রাজনীতিটাই হলো ক্ষমতার কেন্দ্রে 90%, আর 10% হলো রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে। যেমন ধরেন রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে, অমিত আছেন, যশোরের অমিত, তরিকুল সাহেবের ছেলে, এখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়েছে। তারপর এরকম আছে, অনেকে আছেন, যেমন চট্টগ্রামের মেয়র আছেন ডক্টর শাহাদাত, অনেক কষ্ট করেছেন, লড়াই সংগ্রাম করেছেন। তারপরে ইশরাক আছেন, প্রচুর লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু এর বাইরে অনেকে দেখবেন যে ভিতরে বাইরে অন্য দলের যারা আছে রাতারাতি খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে। এখন দলের ভিতরে যারা লোকজন, তারা সারাদিন টাস্কি খাচ্ছে, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে ঘটছে, আমারই বধূ কেমনে বাদিব হিয়া, আমারই বধূ আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া, সেই মধ্যযুগের সে বিখ্যাত কবিতা। তো যাই হোক, এখন এই যে ক্ষমতার চক্রে যারা ক্ষমতার সবচেয়ে মধু এবং মেওয়া যাদের হাতে, তাদেরকে নিয়ে আমার আলোচনা করার কোনো প্রয়োজন নাই, দরকারও নেই। কিন্তু এই একই সঙ্গে ক্ষমতার যে এই মধুর চক্র, সেই মধুর চক্রের একেবারে যারা রানী মৌমাছি, যাদেরকে কেন্দ্র করে ক্ষমতাটা আবর্তিত হচ্ছে, তাদের মধ্যে এই মুহূর্তে দুজন, মানে তাদের মধ্যে না, এই দুজনই মূলত দুটো নিউক্লিয়াস। বিএনপির রাজনীতির ক্ষমতার, রাজনীতি নয়, বিএনপির যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতার দুটো নিউক্লিয়াস হলো জনাব সালাউদ্দিন এবং জনাব খলিলুর রহমান। এখন এই দুজনের সৌভাগ্যের মূলে কি আছে? তারা বিএনপির অন্য সব নেতাদের চাইতে দেখতে সুন্দর, লেখাপড়া জানা, তাদের কি এই বিএনপির যে 17 বছরের মাঠের রাজনীতি, সেই রাজনীতিতে তাদের বিরাট কন্ট্রিবিউশন, কিংবা তাদের যে বুদ্ধিশুদ্ধি, এটা কি আবুল ফজল, টোডরমল, তারপর চাণক্য বা ম্যাকিয়াভেলির মতো, কিংবা কনফুসিয়াস অথবা অ্যারিস্টটলের মতো,
নাকি তারা খুবই সৌভাগ্যবান, রাষ্ট্রটিকা নিয়ে জন্ম নিয়েছেন, রাষ্ট্রিকের কারণে তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছেন? কোনটা? কি বলবেন? এই বিষয়গুলো আপনি ভাবতে পারেন, কিন্তু আমি যে বিষয়গুলো বলছি সেটি হলো, এখানে এই সরকারের উপর ক্ষমতার দুটো মানে যাকে বলা হয় সূর্য রয়েছে। আপনারা জানেন যে এই পৃথিবীর উপর যে মহাকর্ষণ যে ভর, প্রথম মহাকর্ষণ ভরটা হলো সূর্যের, সৌরজগতের মানে সূর্যের যে আকর্ষণ, সেই আকর্ষণে আমরা এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এই মুহূর্তে যদি সূর্যের মতো এই বাংলাদেশকে আকর্ষিত করে রাখে ম্যাগনেটিক পাওয়ার দ্বারা, মানে সূর্যের চারিদিকে যেভাবে পৃথিবীকে ঘুরতে বাধ্য করা হয় বা ঘুরতে বাধ্য হচ্ছে নিজস্ব কক্ষপথে, এইভাবে বাংলাদেশ ঘুরতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউসের ইঙ্গিতে, আমেরিকার ইঙ্গিতে, আমেরিকার কথায়। এটা সর্বসাধারণ যারা আমরা লোকজন আছি আমরা এটা মোটামুটি বিশ্বাস করি বা আমরা এটা জানি। এই গেল এক। দ্বিতীয়ত, আমেরিকার বাইরে ভারতের একটি ভীষণ রকম প্রভাব রয়েছে, এবং এই মুহূর্তে যদি বাংলাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণ বা আকর্ষণ, এটিকে আপনি যদি মহাকর্ষণ নাও বলেন, তবে চন্দ্র, চাঁদ যেভাবে পৃথিবীতে জোয়ার ঘটায়, ভাটা হয়, অমাবস্যা এবং পূর্ণিমার যে প্রতিফল আমাদের প্রকৃতি এবং পরিবেশে ঘটে, ঠিক তদ্রূপ ভারত আমাদের দেশের নদী নালা, পথঘাট, মানে চাঁদের যে আকর্ষণ, চাঁদের যে টান, চাঁদের টানে যে মরা কাটাল, ভরা কাটাল, জোয়ার ভাটা হয়, ঠিক তদ্রূপ ভারতের কর্তৃত্বে, ভারতের প্রভাবে আমাদের এই দেশে দীর্ঘদিন ধরে অনেক কিছু হচ্ছে এবং এখন আরো বেশি হচ্ছে। সবাই বলাবলি করে, এটা সত্য মিথ্যা আল্লাহ জানেন, আর যাদের সম্পর্কে বলে তারা যে বলতে পারেন, এটা ওপেনলি এখন আলাপ আলোচনা হচ্ছে। সেটা হলো আমেরিকার বিশ্বস্ত প্রতিভূ, রিপ্রেজেন্টেটিভ, এটিকে আপনি ইংরেজিতে ভাইসরয় বলতে পারেন, তাদের মিত্র বলতে পারেন, বন্ধু বলতে পারেন, প্রতিনিধি বলতে পারেন, ট্রাস্ট অফ দি ম্যান বলতে পারেন, জনাব খলিলুর রহমান। তিনি যেভাবে একেবারে অনেকটা নাটকীয়, অলৌকিকভাবে সেই সুদূর আমেরিকা থেকে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে সংযুক্ত হলেন, এবং যেভাবে একটি অদ্ভুত নতুন একটি পদ, নিরাপত্তা উপদেষ্টা, সেই নিরাপত্তা উপদেষ্টা রূপে যেভাবে নিয়োগ লাভ করলেন, আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর আমরা যেটা দেখলাম যে সেনাবাহিনী তাকে পছন্দ করছে না, এবং আমরা জানি যে বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা এতটাই বেশি যে সেনাবাহিনী না চাইলে এদেশে কোনো কিছুই হয় না। তো সেখানে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন, সেনাবাহিনী পছন্দ করছে না, তাকে কোনো ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে আমরা দেখছি না, কিন্তু তিনি নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী তাকে কিছুই করতে পারছে না। অন্যদিকে রাজনৈতিক দলগুলো ওই মুহূর্তে তার বিরুদ্ধে চলে গেল, বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে দীর্ঘদিন রাজপথে থাকা এবং এখন সরকারি দল বিএনপি, তারা সরাসরি খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বসল। আর সেই খলিলুর রহমান এখন তারেক রহমান সাহেবের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এর চাইতে আশ্চর্যজনক, এর চাইতে মিরাকেল, এর সাথে অলৌকিক, এর সাথে ম্যাজিক্যাল কোনো ঘটনা আমি আমার জিন্দেগিতে কখনো দেখিনি। এবং এটা কেবলই মাত্র সূর্যের যে মহাকর্ষণ শক্তি, সেই মহাকর্ষণ শক্তিতে যখন কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে, সূর্যের প্রভাবে যখন এই পৃথিবীতে তাপদাহ হয়, সেই তাপদাহে যখন ছাইমুম হয়, মরুঝড় হয়, তারপরে সমুদ্র উত্তাল হয়ে পড়ে, কিংবা সূর্য যখন দূরে চলে যায়, এই পৃথিবী যখন হিমশীতল হয়ে যায়, ঠিক ওই রকম ঘটনা খলিলুর রহমান বাংলাদেশের রাজনীতি, আমেরিকা,
তারেক রহমান এবং বিএনপিকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে বাংলাদেশে। খলিলুর রহমান যাকে স্নেহ করবেন, যাকে ভালোবাসবেন, যা চাইবেন, আজকের দিন পর্যন্ত তার বাইরে যাওয়ার মতো কোনো লোক আমাদের দেশে আছে কিনা খুঁজে দেখতে হবে। এই গেল একটা। অন্যদিকে জনাব সালাউদ্দিন, তাকে তার যারা শত্রুপক্ষ পছন্দ করেন না, তার সম্পর্কে নানা কথা বলেন। তিনি ভারতের মানুষ, ভারতে ছিলেন, তাকে কেউ শিলং সালাউদ্দিন, কেউ সালাউদ্দিন এই নামে বলেন। কিন্তু এটা তিনি অনেক দিন আফসোস করেছেন যে তিনি সরকার দ্বারা এতটা নির্যাতিত যে তাকে যখন ভারতে পুশ করা হলো তখন তিনি উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, এবং তার চেহারা স্রোত ওই সময়টিতে তার যে সকল ছবি আসছে তার কথার সত্যতা আছে। তিনি যেটা বলেছেন যে তাকে বহুদিন হাসপাতালে রেখে পাগলের চিকিৎসা করা হয়েছে এবং পাগলের ইনজেকশন দেওয়া হয়েছে। সম্ভবত তিনি একমাত্র সার্ভাইভাল যে এতগুলো পাগলের ইনজেকশন দেওয়ার পরেও তিনি পাগল হননি, তিনি সুস্থ আছেন। অন্য মানুষ হলে পাগল হয়ে যেত, বদ্ধোন্মাদ হয়ে যেত। এটা কারা করেছে? শেখ হাসিনা করেছেন না ভারত করেছে, ডাজ নট ম্যাটার। কিন্তু ধীরে 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 তিনি সুস্থ হন, সেখানে মামলা মোকদ্দমায় জিতেন, এবং সেখানে পরবর্তীতে যখন তিনি শিলংয়ে যে রেস্ট হাউসে ছিলেন সেখানে যে ছবিগুলো আসছে তখন মনে হয় যে না, তিনি ভালো ছিলেন। এবং যখন তার মামলা মোকদ্দমাগুলো উঠে গেল তখন সবাই বলল যে তিনি আসছেন না কেন, আসেন না কেন। বিভিন্ন মহল থেকে বলা হলো যে তার এটা নাই, ওটা নাই, এখনও তার মামলা চলমান, তার পাসপোর্ট নাই, ওটা নাই, ওটা নেই। এইভাবে আমরা ধরে নিলাম যে আসলে সালাউদ্দিন সাহেব হয়তো ভারতে বসেই রাজনীতি করবেন। এবং অনেকে যারা নিকটতম, এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পর তিনি অনেক মানুষকে দিয়ে বলিয়েছেন, যেমন এখন যে মন্ত্রী আছে নুরুল হক নুরু, তার দলের যে একসময় সেক্রেটারি ছিল এখন বিএনপি নেতা রাশেদ, তারা সবাই প্রকাশ্যে বলেছেন যে এই জুলাই আগস্ট বিপ্লবটা অ্যাবসলিউটলি নিয়ন্ত্রণ করেছে বিএনপির পক্ষে দুজন, জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে আর সালাউদ্দিন সাহেব ভারত থেকে। আরও কতগুলো কথা বলেছেন যে তাদের যখন টাকা পয়সার দরকার হতো তখন সালাউদ্দিন সাহেব ভারত থেকে তাদের জন্য টাকা পয়সা দিতেন। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফর প্রেজেন্ট পলিটিক্স অ্যান্ড ফিউচার পলিটিক্স। তিনি সেখানে ভারতে ছিলেন অসহায়, আশ্রিত, দুর্বল। তার নিজের যেখানে টাকা পয়সার সমস্যা থাকার কথা তিনি সেখানে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ দিয়েছেন। দিস দ্য কোশ্চেন। এবং এই কথা তার যারা লোকজন রয়েছেন তাকে মহৎ বানানোর জন্য, বড় বানানোর জন্য তারা বলেছে। 2 নম্বর হলো তিনি সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, দলকে নিয়ন্ত্রণ করেছেন, এবং ওখানে বসেই দলের গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত থাকতেন। এবং যে বৈঠকগুলো হতো স্কাইপেতে, সেই জুম বৈঠকগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, লন্ডন থেকে তারেক রহমান সাহেব এবং সেখান থেকে সেখানে। সত্য মিথ্যা আমি জানি না যে তিনি জিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠজন এবং তারেক রহমান সাহেবের শিক্ষকও নাকি ছিলেন, সত্য মিথ্যা জানি না, লোকজন বলা বলি করে। কিন্তু তিনি নিজে বলেছেন যে তার রয়েছে বহুমুখী সম্পর্ক এই পরিবারের সাথে। তিনি বেগম জিয়ার কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন, তারপর তিনি রাজনীতির সহকর্মী ছিলেন, মন্ত্রী ছিলেন। এই কথা তিনি সংসদে তিনি বলেছেন। এখন সেই ভদ্রলোক মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন তার সঙ্গে ভারতের কানেক্টিভিটি, তার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব, তার সঙ্গে বিএনপির সাথে সম্পর্ক, এরপরে দীর্ঘদিন তিনি দেশের বাইরে থেকে হঠাৎ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন এবং কোনো রকম সারা বাংলাদেশকে আশ্চর্য করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বাংলাদেশে চলে আসলেন বিনা বাধা, এবং এসেই হিরো। বিএনপি পুরো রাজনীতিতে তিনি নিয়ন্ত্রণ করছিলেন এবং ইউনূস জামানাতে পুরো 17টি মাস মূলত তিনি ছিলেন ডিফ্যাক্টো সভাপতি, ডিফ্যাক্টো জেনারেল সেক্রেটারি। তার কথার বাইরে কোনো কিছু তখনও হয় নাই, এখনও হচ্ছে না। তো এই যে দুজন মানুষ, খলিলুর রহমান এবং সালাউদ্দিন সাহেব, তাদেরকে কেন্দ্র করে সংসদ চলছে, তাদেরকে কেন্দ্র করে সংসদের বাইরে রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে ভারতের লবি, তাদেরকে কেন্দ্র করে আমেরিকান লবি, তাদেরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা,
তাদেরকে কেন্দ্র করে বাংলাদেশে জঙ্গিদের হামলা হবে এবং পুলিশ রেড অ্যালার্ট জারি। কি হচ্ছে, কি হবে, কেন হচ্ছে, কেন হবে, এভাবে কেন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে? এরকম তো খলিলুর রহমান বা সালাউদ্দিন সাহেবদের মতো এরকম যাকে বলে সুপারম্যান, রাজনীতির যে সুপারম্যান, এটা তো আমাদের রাজনীতিতে কখনো ইতিপূর্বে ছিল না। স্বাধীনতা থেকে আজকের অবধি পর্যন্ত বিএনপি তো বিগত সরকার চালিয়েছে, কিন্তু তখন তো এরকম খলিলুর রহমান বা সালাউদ্দিন সাহেবদের মতো এইরকম আমি যে কাহিনীগুলো বললাম একটার পর একটা এইভাবে কোনো ঘটনা ঘটেনি। তো যখন ব্যতিক্রম কোনো ঘটনা ঘটে, ফলাফলটা তো ব্যতিক্রম হবে। এখন এই যে খলিলুর রহমান সাহেব বা এই যে সালাউদ্দিন সাহেব, এই দুজনের মধ্যে কার ক্ষমতা বেশি, কার প্রভাব বেশি, কার দাপট বেশি, কার যোগ্যতা বেশি, কে কতটা দেশপ্রেমিক, কে কতটা, মানে আরও একটা ব্যাপার হলো এই সরকারের কিন্তু আরও একটা ব্যাপার আছে। এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গাতে যারা আমেরিকান পাসপোর্টধারী আছে, বিদেশি পাসপোর্টধারী আছে। এই সরকারের মধ্যে লেখাপড়া খুব কম জানা লোক আছে, আবার বেশি লেখাপড়া জানা লোকও আছে। সব মিলিয়ে আমরা একটা নতুন বিশ্বে পদার্পণ করতে যাচ্ছি।